আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আমরা আমাদের পদার্থবিজ্ঞানের নতুন একটি লেকচার নিয়ে হাজির হয়েছি ইনশাআল্লাহ। এবং আমরা এই অধ্যায়টি, এই যে বলবিদ্যা বা বল বা ফোর্স যে অধ্যায়টি আছে, আমরা ইনশাআল্লাহ এটিকে সম্পূর্ণরূপে এই পুরো প্লেলিস্টে, অর্থাৎ বল বা ফোর্স অধ্যায়ের প্লেলিস্টে আমরা সম্পূর্ণরূপে ফ্রিতে দিব ইনশাআল্লাহ। এবং একই সঙ্গে আমরা একটি কোর্সের অ্যানাউন্সমেন্টও দিচ্ছি ইনশাআল্লাহ। আহ খুব শীঘ্রই আমাদের এসএসসি ফুল কোর্স প্রোগ্রামটি শুরু হবে। অর্থাৎ তোমরা যারা ক্লাস 9 এ আছো এবং যারা ক্লাস 10 এ আছো, উভয়ের জন্যই থাকবে। তবে আমরা মূলত ক্লাস 9 কে ফোকাস করে হচ্ছে, মানে যারা নিউ 9 তাদেরকে ফোকাস করে হচ্ছে এই কোর্সটি সাজাচ্ছি। অর্থাৎ তোমরা আগামী ২ বছর ইনশাআল্লাহ আমাদের সাথে থাকলে তোমরা হচ্ছে আ যে কয়টা সাবজেক্ট আমাদের কাছ থেকে তোমরা সার্ভিস পাবে ইনশাআল্লাহ। এর মধ্যে একটা হচ্ছে ম্যাথমেটিক্স বা গণিত, ২ হচ্ছে হায়ার ম্যাথমেটিক্স, দেন হচ্ছে ফিজিক্স, দেন কেমিস্ট্রি বা রসায়ন, দেন হচ্ছে বায়োলজি, আইসিটি। আর এই গ্রুপ সাবজেক্ট গুলোর বাহিরে একটা স্পেশাল সাবজেক্ট আছে শুধু সায়েন্সের ছাত্রদের জন্য, সেটা হচ্ছে বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ বা বিজিএস। ঠিক আছে? আমরা এই ৭ টা সাবজেক্ট ইনশাআল্লাহ তোমাদের জন্য আ সার্ভিস দিব। আমাদের আ পেইড ব্যাচ খুব শীঘ্রই শুরু হবে ইনশাআল্লাহ। এর আগে তোমরা জাজমেন্ট এর জন্য, যাচাই করবার জন্য আমাদের ফ্রি ক্লাসগুলো দেখতে পারো ইনশাআল্লাহ। আর এই বল অধ্যায়ে আমরা বেসিক্যালি ২ টা টাইপের আ ক্লাস রেখেছি। একটা হচ্ছে থিওরিটিক্যাল ক্লাস, যেখানে আমরা শুধুমাত্র তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যেমন আজকের ১ম যে ক্লাসটা, আমাদের এই পুরো প্লেলিস্টের ফার্স্ট ক্লাসটা হচ্ছে একটা তাত্ত্বিক ক্লাস বা থিওরিটিক্যাল ক্লাস। এরকম তাত্ত্বিক ক্লাস আরো বেশ কয়েকটা থাকবে ইনশাআল্লাহ। আরেকটা থাকবে হচ্ছে প্রবলেম সলভিং ক্লাস। প্রবলেম সলভিং। এবং আমাদের পুরো কোর্সটা কিন্তু প্রবলেম সলভিং ওরিয়েন্টেড অ্যাপ্রোচ এ আমরা শেষ করব ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আমরা ১ম এ এই অধ্যায়ের যে ১ম সূত্র এবং ১ম যেই আ টার্ম আছে, ফর্মুলা আছে, সেটার সম্পর্কে জানব। তা আমাদের এই অধ্যায়টি শুরুই হয়েছে নিউটনের ১ম সূত্র দিয়ে। গতির ১ম সূত্র বা নিউটনস ফার্স্ট ল অফ মোশন। তো এই ফার্স্ট ল অফ মোশন এ কি বলতেছে? আমরা এখানে দেখো সংজ্ঞাটা দেওয়া আছে। নিউটনের ১ম সূত্র বলছে, বল প্রয়োগ না করলে, অর্থাৎ তুমি যদি ফোর্স এপ্লাই না করো, সেক্ষেত্রে স্থির বস্তু স্থির থাকবে। অর্থাৎ যার বেগ ০, যার দ্রুতি ০, তার দ্রুতি ০ থাকবে। এবং সমবেগে গতিশীল। এখানে কিন্তু বুঝা লাগবে, এখানে সমবেগ বলছে। সমদ্রুতি বলেনি। তার মানে হচ্ছে এর দিকও সেম থাকবে। অর্থাৎ সরল রৈখিক পথে সে যাচ্ছে। কারণ সে যদি তার এরকম পথ চেঞ্জ করে, সেক্ষেত্রে কিন্তু সেটা সমবেগ থাকছে না। চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। আচ্ছা। এখন এটা যদি ফিজিক্যাল মিনিং টা তোমরা বুঝতে চাও, তাহলে হচ্ছে আমরা ২ টা ডায়াগ্রাম দিয়ে বোঝাতে পারি সেটা। ঠিক আছে? ধরে নাও এখানে একটা বস্তু আছে। তো এই বস্তু আপাতত তোমার তার বেগ u হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। তো নিউটনের ১ম সূত্র বলছে কি, যদি এটা স্থির থাকে এরকম 0 মিটার পার সেকেন্ড বেগে এবং তাকে তুমি এক্সটার্নাল কোনো ফোর্স দিচ্ছ না। ঠিক আছে? আমরা এই ফোর্সটা ডিফাইন করব পরে। আপাতত ধরে নাও তুমি কোনো ধাক্কা দিচ্ছ না, অথবা তুমি কোনো টান দিচ্ছ না। ঠিক আছে? ঠিক আছে? ফোর্স থেকে টান আর ধাক্কাটা বুঝতে সুবিধা। ধাক্কা হচ্ছে তুমি ডান দিকে দিচ্ছ আর টান তুমি বাম দিকে দিবে, তাই না? ওকে। যদি না দাও তুমি, এই ২ টা জিনিস যদি না থাকে, তাহলে এই স্থির বস্তু স্থিরই থাকবে। ঠিক আছে? স্থিরই থাকবে। আচ্ছা। আরেকটা পয়েন্ট হচ্ছে, যদি তোমার কাছে এরকম একটা বস্তু থাকে, এখন তার তোমার বেগ হচ্ছে ধরে নাও v ইকুয়ালস 12 মিটার পার সেকেন্ড বেগ এবং সে ডান দিকে যাচ্ছে। মানে সরল রৈখিক পথে ডান দিকে যাচ্ছে। অর্থাৎ তার বেগ চেঞ্জ হচ্ছে না। এই ক্ষেত্রেও তুমি যদি টান
বা ধাক্কা না দাও, সেক্ষেত্রে সে সমবেগী একই পথে সমবেগী গতিশীল থাকবে। সমবেগী গতিশীল থাকবে। ঠিক আছে? ওকে। তাহলে আমরা বুঝতে পারলাম ঘটনাটা কি ঘটছে এখানে। তো এইটা হচ্ছে নিউটনের ১ম সূত্র। আমরা এই ১ম সূত্রের ম্যাথমেটিক্যাল যেই ভার্সন গুলো আছে সেগুলো দেখবো ইনশাআল্লাহ একটু পরেই। তবে এই ১ম সূত্রটা বোঝা জরুরি এবং এই সংজ্ঞাটা পরীক্ষার জন্য খুবই ইম্পোর্টেন্ট। ঠিক আছে? এটার ইংলিশ ভার্শনের বইতেও ইংলিশে একটা সংজ্ঞা আছে। তোমরা সেই ইংলিশ সংজ্ঞাটাও শিখবা যারা ইংলিশ ভার্শনের। আর যারা বাংলা ভার্শনের তারা তো এই সংজ্ঞাটা লিখলেই এনাফ হবে ইনশাআল্লাহ। ওকে। এখন হচ্ছে আমাদের ২য় টপিক জড়তা। তো জড়তা সংক্রান্ত যা জানা দরকার তোমাদের আপাতত এগুলো এখানে দেওয়াই আছে। ঠিক আছে? তোমরা পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তোমরা পরবর্তীতেও এই পিডিএফটা তোমাদের সাথে রাখতে পারবে ইনশাআল্লাহ। তো এখানে কি বলছে জড়তা বা ইনারশিয়া? যদি বল প্রয়োগ না করো, স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকবে। এই যে সে এই যে তার টেনডেন্সি স্থির বস্তুর স্থির থাকার টেনডেন্সি আর সমবেগে গতিশীল থাকার টেনডেন্সি এটা কি বলে কি? জড়তা বা ইনারশিয়া। এখন এটার ২ টা ভার্সন আছে জড়তা। একটা হচ্ছে গতি জড়তা, আরেকটা হচ্ছে স্থিতি জড়তা। একটা হচ্ছে স্ট্যাটিক ইনারশিয়া আরেকটা হচ্ছে ডাইনামিক ইনারশিয়া। তো স্ট্যাটিক ইনারশিয়া কি? স্থির বস্তুর স্থির থাকার যেই টেনডেন্সি এটাকে বলে স্থিতি জড়তা বা স্ট্যাটিক ইনারশিয়া। আর গতিশীল বস্তুর গতিশীল থাকার যে টেনডেন্সি সেটাকে বলে গতি জড়তা। এখানে ২ টা এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পল ২ টা কি? যদি একটা গাড়ি স্থির থাকে তার মানে তার মধ্যে একটা স্থিতি জড়তা সৃষ্টি হয়েছে। হঠাৎ করে যদি গাড়িটা চলা শুরু করে তাহলে কি হবে? সেখানে যে ড্রাইভার বা যে প্যাসেঞ্জার বসে থাকেন তার কি হয়? তিনি পেছনের দিকে একটা হেলে পড়ার টেনডেন্সি দেখা দেয়। কারণটা কি? কারণ হচ্ছে এখানেই এই কারণটা দেওয়া আছে দেখো। শরীরের নিচের অংশ গাড়ির সাথে লেগে থাকে। অর্থাৎ এটা এবং গাড়ি এই দুটো কিন্তু একই বস্তু এখন। ঠিক আছে? অর্থাৎ তাদের মধ্যকার কোনো কি রিলেটিভ মোশন নেই বা আ আপেক্ষিক গতি নেই। গাড়ির সাথে সেটা চলতে শুরু করে। অর্থাৎ নিচের অংশ ঠিক আছে, গাড়ির সাথেই চলছে। কিন্তু উপরের অংশ তখনও কিন্তু স্থির থাকে। উপরের অংশের সাথে গাড়ির সরাসরি কনট্যাক্ট থাকে না এবং তাদের মধ্যে কিন্তু রিলেটিভ মোশন তৈরি হয় যখন গাড়ি চলা শুরু করে। এজন্য কি উপরের অংশ পেছনের দিকে হেলে পড়ে। ঠিক তেমনি গতি জড়তাও সেম জিনিসই। গতিশীল বস্তু থেকে তুমি যদি লাফ দাও, ট্রেন বা বাস থেকে লাফ দাও তুমি খেয়াল করবা, তুমি হচ্ছে আছাড় খেয়ে পড়বা বা সামনের দিকে গিয়ে পড়বা। এটার রিজন এটাই যে তুমি এতক্ষণ একটা গতিশীল বস্তুতে ছিলা। ঠিক আছে? এগুলো থিওরিটিক্যাল জিনিসপাতি। এগুলো হচ্ছে খ নম্বরে ইম্পোর্টেন্ট। ঠিক আছে? খ নম্বর মানে কি? এটাকে সম্ভবত অনুধাবনমূলক প্রশ্ন বলে। ঠিক আছে? অনুধাবনমূলক প্রশ্ন। অনুধাবনের জন্য এতটুক লেখাই এনাফ। অনুধাবনমূলক। ঠিক আছে? অনুধাবনমূলক প্রশ্নের জন্য আমাদের এই ইনারশিয়ার থিওরেম গুলো লাগবে ইনশাআল্লাহ। তারপর এখন বলের একটা তোমার সংজ্ঞা আছে এখানে কিছু অ্যাপ্লিকেশন এর কথা বলা আছে। যেমন নিউটনের ১ম সূত্রে আমরা বল ব্যবহার করছি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে বল বলতে আমরা কি বুঝি সেটা কিন্তু আমরা ডিফাইন করি নাই। অর্থাৎ বলের সংজ্ঞা আমরা তখন দেই নাই। আসলে নিউটনের ১ম সূত্রটাই বলের সংজ্ঞা হতে পারে। সেই সূত্রটা কি বা সেই সংজ্ঞাটা কি? যার প্রয়োগের কারণে অর্থাৎ আমরা ধাক্কা বা ঠেলার কথা বলছিলাম। এই ধাক্কা বা ঠেলা প্রয়োগের কারণে স্থির বস্তু চলতে শুরু করে আর গতিশীল বস্তুর বেগের পরিবর্তন হয়। এই যেই জিনিসের প্রয়োগের কারণে স্থির বস্তু চলতে শুরু করে গতিশীল হয় এবং গতিশীল বস্তুর বেগের পরিবর্তন হয় সেটাই হচ্ছে আমার ফোর্স বা বল। নিউটনের ১ম সূত্র থেকে আমরা বলকে সেটা অনুভব করি, সেটা বুঝতে পারি, এটার ফিলিংটা পাই। তাহলে নিউটনস ফার্স্ট ল আমাদেরকে কি দেয়? নিউটনস ফার্স্ট ল আমাদেরকে অনুভূতি দেয় বা ফিলিংটা দেয়।
ঠিক আছে? বা আন্ডারস্ট্যান্ডিং বলতে পারো। আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু নিউটন সেকেন্ড ল কি দিয়ে আমাকে? সেটার ক্যালকুলেশন দেয়। এইটা কিন্তু এমসিকিউ তে আসবে। ঠিক আছে? নিউটনের ২য় সূত্রটি আমরা পরিমাপ করা শিখি বা ক্যালকুলেশনটা শিখি। ইম্পোর্টেন্ট ফর এমসিকিউ। ইম্পোর্টেন্ট ফর এমসিকিউ। বহু নির্বাচনী বা নৈর্ব্যক্তিক প্রশ্নের জন্য এই জিনিসটা ইম্পোর্টেন্ট। ঠিক আছে? ওকে। আর এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া হইছে। যেমন ক্রেন দিয়ে ভারী জিনিস তোলা, কোনো কিছুকে ধাক্কা দেওয়া। আমরা একটু আগে বলছিলাম ধাক্কা টানের কথা। চলতে, চলতে ঘর্ষণের জন্য চলমান বস্তু থেমে যাওয়া। আচ্ছা, এখানে একটা আমরা আ মজার বিষয় দেখি। আমরা নিউটনের ১ম সূত্রতে কি দেখছি? যে স্থির বস্তু স্থির থাকে। আবার সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকে। কিন্তু আমরা কিন্তু রিয়াল লাইফ এ এটা দেখি না। আমরা রিয়াল লাইফ এ দেখেছি সমবেগে চলতে থাকা বস্তু একটা সময় গিয়ে থেমে যায়। তুমি একটা বস্তুকে সমবেগ যদি দাও, সে থেমে যায়। এই থেমে যাওয়ার কারণ কি? আচ্ছা, তাহলে সমবেগে আমার হ্যান্ডরাইটিং একটু খারাপ। সো এটা একটু মেনেজ করে নিও ইনশাআল্লাহ। সমবেগে চলা বস্তু থামার কারণ। এর মধ্যে একটা হচ্ছে ঘর্ষণ বা ফ্রিকশন। আরেকটা হচ্ছে তোমার বাতাসের বাধা হতে পারে। এই টাইপের যে বাধার বল আছে, ঠিক আছে? অর্থাৎ তোমার গতির বিপরীত দিকের যে বলগুলো সৃষ্টি হচ্ছে প্রাকৃতিকভাবে সেগুলোর জন্য মূলত কি সমবেগে চলতে থাকা বস্তু থেমে যায় একটা সময় গিয়ে। ওকে। আচ্ছা আমরা বলের আচ্ছা এখন বলের মধ্যে ২ টা টাইপ বল এখানে বলা হইছে। ২ টা টাইপের কথা। একটা স্পর্শ বল, একটা হচ্ছে স্পর্শ বল, আরেকটা হচ্ছে কি অস্পর্শ বল। অর্থাৎ যেই বলের মধ্যে স্পর্শ, যে বল তৈরি হওয়ার জন্য স্পর্শের প্রয়োজন হয় সেটা হচ্ছে স্পর্শ বল। যেমন হচ্ছে চুম্বকের আকর্ষণ বল। ঠিক আছে? চুম্বকের আকর্ষণ বল এটা কিন্তু এক টাইপের কি স্পর্শ বল। আবার মাধ্যাকর্ষণ বলের জন্য যদি তুমি একটা জিনিস ছেড়ে দেওয়া হবে, এটা পড়ে যাবে। এই যে পড়ে যাওয়া এটা কি? একটা অস্পর্শ বল। কারণ এখানে স্পর্শের প্রয়োজন পড়ছে না। আবার আমি মাধ্যাকর্ষণ বলের বিপরীতে যদি তোমার কোন জিনিসকে আ ব্যাক দিতে চাই বা বল দিতে চাই, সেক্ষেত্রে সেটা কি হবে? সেটা কিন্তু মাধ্যাকর্ষণ বলকে আমাকে অতিক্রম করা লাগবে। সেটাও একটা অস্পর্শ বল হবে। ঠিক আছে? আমরা নেক্সট এ ম্যাথমেটিক্স সলভ করতে গেলে আরো ক্লিয়ার বুঝবো ইনশাআল্লাহ। ওকে। এখানে মৌলিক বলের নেচার অফ ফান্ডামেন্টাল ফোর্স আ বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। বইতেও আছে এগুলো। তবে এখানে আমাদের মূল যে বিষয়টা বোঝা লাগবে সেটা হচ্ছে যে আমাদের ১ম সবচেয়ে ইম্পোর্টেন্ট টাইপ হচ্ছে মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা নিয়ে আমরা সবচেয়ে বেশি কাজ করব। তোমরা বিজ্ঞান বিভাগে পড়ো বা পরবর্তীতে যদি ইঞ্জিনিয়ারিং করো তোমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স নিয়ে অনেক পড়াশোনা করতে হবে ইনশাআল্লাহ। তো মহাবিশ্বের সকল বস্তু তাদের ভরের জন্য তার মানে মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স ভরের কারণে তৈরি হচ্ছে। এটা কিন্তু ইম্পোর্টেন্ট একটা এমসিকিউ। আ একে অপরকে যে বল দিয়ে আকর্ষণ করে সেটা হচ্ছে মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স। এই মহাকর্ষ বলের কারণে গ্যালাক্সির ভিতরে নক্ষত্ররা ঘুরপাক খায়, সূর্যকে ঘিরে পৃথিবী ঘোরে, কিংবা পৃথিবীকে ঘিরে চাঁদ ঘোরে। পৃথিবী মহাকর্ষ বল যখন আমাদের উপর কাজ করে, পৃথিবীর মহাকর্ষ বল যখন আমাদের উপর কাজ করে তখন সেটাকে বলে মাধ্যাকর্ষণ। অর্থাৎ যদি এটা পৃথিবী হয় আর এটা হচ্ছে মনে করো যে তুমি হও। পৃথিবীর মধ্যেই তুমি আছো। ঠিক আছে? আমি একটু ডিফারেন্ট করে দেখাইলাম আরকি বোঝার স্বার্থে। তো পৃথিবী তোমাকে একটা বল দ্বারা আকর্ষণ করছে। যেহেতু পৃথিবী মহাবিশ্বের সকল বস্তু একে অপরকে আকর্ষণ করে। এটাকে বলে হচ্ছে অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ। অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ বা এটার তোমার হচ্ছে ইংরেজি নাম হচ্ছে গ্র্যাভিটি। ঠিক আছে? ওকে।
এই মাধ্যাকর্ষণ বল আমাদের পৃথিবীর কেন্দ্রের দিকে টানে। ঠিক আছে? এই কারণেই আমরা নিজেদের ওজনের অনুভূতি পাই। আর মহাকর্ষ বলে পাল্লা অসীম। এটা ইম্পোর্টেন্ট। ঠিক আছে? এটা এমসিকিউ এর জন্য ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট ফর এমসিকিউ। ঠিক আছে? ওকে। তড়িৎ চৌম্বক বল বা বিদ্যুৎ চৌম্বক বল বা ইলেক্ট্রোম্যাগনেটিক ফোর্স। এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর পর সেটা দিয়ে যদি তুমি যদি কাগজের টুকরোকে আকর্ষণ করো বা চুম্বক দিয়ে অন্য অন্য চুম্বককে আকর্ষণ বিকর্ষণ করো, সেক্ষেত্রে যে বলটা তৈরি হবে সেটা কি? তড়িৎ চুম্বক বল বা বিদ্যুৎ চুম্বক বল বা ইলেক্ট্রোম্যাগনেটিক ফোর্স। ঠিক আছে? আচ্ছা। এখানে আ ইম্পোর্টেন্ট একটা লাইন বলা হইছে। যদিও আমাদের কাছে বিদ্যুৎ বা তড়িৎ এবং আ চুম্বক বলকে একই আলাদা বস্তু মনে হয়। বাট বেসিক্যালি এই ২ টা একই ফোর্স সেটা হচ্ছে ইলেক্ট্রোম্যাগনেটিক অর্থাৎ ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম ২ টাই এখানে কাজ করে। আর মাধ্যাকর্ষণ বলের তুলনায় এটা অনেক বেশি শক্তিশালী। 10 টু দি পাওয়ার 36 গুণ বা ট্রিলিয়ন, ট্রিলিয়ন, ট্রিলিয়ন গুণ শক্তিশালী। ওকে, এখানে একটা এক্সাম্পল দিয়েছি। দেখো, যখন একটি চিরুনি দিয়ে তুমি চুল আঁচড়ে একটি কাগজকে আকর্ষণ করে তুলে নাও, তখন কিন্তু সেই কাগজটিকে পুরো পৃথিবী তার সমস্ত ভরের মাধ্যাকর্ষণ বল দিয়ে টেনে রাখার চেষ্টা করছে। তবুও তোমার চিরুনির অল্প একটু আধান সে বিশাল পৃথিবীর পুরো মাধ্যাকর্ষণকে হারিয়ে দেয়। তো এই বলের পাল্লা অসীম। আচ্ছা। এর আগেরটা কি? পাল্লা অসীম ছিল। এখানে পাল্লা অসীম বলতে কি বোঝাচ্ছে? মানে রেঞ্জ অসীম। অর্থাৎ অসীম দূরত্ব থেকেও এই ২ টা বল কিন্তু অনুভব করা সম্ভব। এবার দুর্বল নিউক্লিয় বল বা উইক নিউক্লিয়ার ফোর্স। এটাকে দুর্বল বলা হয় কারণ এটা তড়িৎচুম্বক বল থেকে দুর্বল প্রায় ট্রিলিয়ন গুণ, কিন্তু মোটেও মহাকর্ষ বলের মতো এত দুর্বল নয়। তার মানে এটা দুর্বল নিউক্লিয় বল, কিন্তু এটা মহাকর্ষ বল থেকে কিন্তু শক্তিশালী। শুধুমাত্র তড়িৎচুম্বক বল বা ইলেক্ট্রোম্যাগনেটিক ফোর্স থেকে এটা কম শক্তিশালী বা দুর্বল। আ আর এটার সবচেয়ে ইম্পোর্টেন্ট পার্ট হচ্ছে এইটা হচ্ছে তোমার অল্প দূরত্বে কাজ করে। খুবই অল্প দূরত্বে কাজ করে। ঠিক আছে? এটা এমসিকিউর জন্য ইম্পোর্টেন্ট। খুবই অল্প দূরত্বে কাজ করে। রেঞ্জও তোমাকে দেওয়া হইছে 10 টু দি পাওয়ার -18 মিটার। তার মানে তার রেঞ্জ কম, তার পাল্লা কম। আচ্ছা। দেন হচ্ছে সবল নিউক্লিয় ফোর্স, সবল নিউক্লিয় বল। এটি হচ্ছে সৃষ্টি জগতের সবচেয়ে শক্তিশালী বল। তার মানে এটা হচ্ছে মোস্ট পাওয়ারফুল ফোর্স। মোস্ট পাওয়ারফুল ফোর্স। যা মহাকর্ষ বলের তুলনায় 10 টু দি পাওয়ার 41 গুণ শক্তিশালী এবং তড়িৎচুম্বক বল থেকেও ১০০ গুণ বেশি শক্তিশালী। এগুলো এমসিকিউর জন্য ইম্পোর্টেন্ট। ঠিক আছে? কিন্তু এটাও খুবই অল্প দূরত্বে কাজ করে। অল্প পাল্লায় কাজ করে। সবল নিউক্লিয় বল। পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস রয়েছে তার ভেতরকার প্রোটন এবং নিউট্রনের মধ্যে যে শক্তিশালী, প্রচন্ড শক্তিশালী বল কাজ করে সেটাকে কি বলে? সবল নিউক্লিয় বল। ঠিক আছে? প্রচন্ড বলে আটকে থাকার কারণে এর মাঝে অনেক শক্তি জমা থাকে। তাই বড় নিউক্লিয়াসকে ভেঙে কিংবা ছোট নিউক্লিয়াসকে জোড়া দিয়ে এই বলের কারণে অনেক শক্তি তৈরি করা সম্ভব এবং এইখানেই মানে এই থিওরেমটা ইউজ করে কিন্তু নিউক্লিয়ার ওয়েপন বা পারমাণবিক তোমার অস্ত্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক চুল্লি সেগুলো চালানো হয়, সেগুলো হচ্ছে তোমার ডিজাইন করা হয়। বলের একীভূতকরণ অর্থাৎ ইউনিফিকেশন অফ ফোর্সেস অর্থাৎ সবগুলো বলকে এক করা যায় কিনা এটা নিয়ে বিজ্ঞানীরা অনেক বছর ধরে গবেষণা করছেন। এর মধ্যে আ ৪ জন বিজ্ঞানী বা ৩ জন বিজ্ঞানী I'm not sure about that. তারা নোবেল প্রাইজও পেয়েছেন। তার মধ্যে একজন ছিলেন পাকিস্তানি আব্দুস সালাম। আব্দুস সালামের নাম তোমরা হয়তোবা শুনেছ। তো এখানে আপাতত এখন পর্যন্ত আ ৩ ধরনের বল বের করা সম্ভব হইছে। মানে হচ্ছে তুমি তুমি সকল ইউনিফিকেশন এর পর ৩ ধরনের বলে বিজ্ঞানীরা কনক্লুড করতে পেরেছেন। এর মধ্যে একটা হচ্ছে মহাকর্ষ বল, একটা ইলেকট্রোউইক ফোর্স, আরেকটা হচ্ছে নিউক্লিয়ার বল। অর্থাৎ সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বলকে একটাই বল ধরা হয়েছে। ঠিক আছে? এখানে বলের মৌলিক বলসমূহের তুলনা একটা চার্টের মাধ্যমে দেওয়া হইছে এবং এটা তোমরা কি করতে হবে বলতো? মেমোরাইজ করতে হবে বা মুখস্থ করতে হবে।
কারণ এটা তোমার এমসিকিউ তে এখান থেকে এট লিস্ট এসএসসি পরীক্ষাতে তোমরা একটা এমসিকিউ কমন পাবা। সুতরাং এই যে চার্টটা আছে এটা মুখস্থ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। বলের সাম্যাবস্থা এবং অসাম্যাবস্থা, ব্যালেন্সড অ্যান্ড আনব্যালেন্সড ফোর্স। এটা বলতে কি বোঝায় আসলে? ধরে নাও তোমার কাছে হচ্ছে ধরে নাও একটা বই আছে এরকম। বইটা যদি আমরা আঁকি, যে তোমার কাছে এরকম একটা মনে করো যে বই আছে। মনে করো তোমার ফিজিক্স বই। তো ফিজিক্স বই তুমি কি করছো? মনে করো যে তুমি শূন্যে ভাসিয়ে রাখতে চাচ্ছ। এখন শূন্যে ভাসিয়ে রাখার জন্য তুমি যেটা করছো, তোমার ২ বন্ধু, তুমি এবং তোমার বন্ধু মিলে ২ দিক থেকে সুতা দিয়ে টেনে ধরছো। ঠিক আছে? এরকম করি না আমরা? এদিক দিয়ে টেনে ধরি আমরা এরকম। ঠিক আছে? তো এখন এটা যদি স্থির থাকে, মানে এই বল ২ টা প্রয়োগের কারণে মনে করো একটা বল আমি দিলাম F1 মানে ফোর্স 1, একটা হচ্ছে F2 ফোর্স 2। এই ২ টার কারণে যদি এই বস্তুটা স্থির থাকে তাহলে হচ্ছে এটা বলের সাম্যাবস্থা। এখন স্থির থাকবে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? মানে ম্যাথমেটিক্যালি এর উপর আর কোন বল কাজ করছে কিনা, এক্সটার্নাল ফোর্স কাজ করছে, একটা হচ্ছে ওজন। ঠিক আছে? তো আমরা এটাকে ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারি। তোমরা ভেক্টরের ক্লাস পাবে ইনশাআল্লাহ। আমরা ভেক্টরের ক্লাসটা পেইড রাখছি। ইনশাআল্লাহ তোমরা পেইড ব্যাচে জয়েন করলে ভেক্টর নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আমরা এই যে ২ টা ভেক্টর F1, F2 আর হচ্ছে W, এই ৩ টা ভেক্টর যদি যোগ করলে 0 আসে তাহলে হচ্ছে বলের সাম্যাবস্থা। যদি এই ৩ টা ভেক্টর F1 প্লাস F2 প্লাস W ওজন নট ইকুয়ালস 0 হয় তাহলে এটা হচ্ছে কি আনব্যালেন্সড ফোর্স। আনব্যালেন্সড ফোর্স। আর যদি 0 হয় ৩ টার যোগফল, ৩ টার ভেক্টর যোগ, তাহলে হচ্ছে এটা ব্যালেন্সড ফোর্স। অর্থাৎ এক কথা হচ্ছে এই জিনিসটা যদি স্থির থাকে বল প্রয়োগের কারণে, তাহলে সবগুলো বলের যে ভেক্টর যোগফল আছে সেটা 0 হবে। এটা নিয়ে আমরা ম্যাথ করব। ম্যাথ করলে আরো ক্লিয়ার হবে। আপাতত এতটুকু জানলেই হবে ইনশাআল্লাহ। ভরবেগ। বুঝতেই পারতেছো ভরবেগের মধ্যে ২ টা টার্ম আছে। একটা হচ্ছে ভর, আরেকটা হচ্ছে বেগ। ইংরেজিতে এটাকে মোমেন্টাম বলে আর বাংলাতে বলে ভরবেগ। তো মোমেন্টাম দিয়ে আসলে তুমি সরাসরি বুঝবা না যে এটা কি। বাট ভরবেগ দিয়ে তুমি বুঝতেছো। তার মানে এখানে বস্তুর ভর আছে m, বস্তুর বেগ আছে v। তাহলে ভরবেগকে আমরা প্রকাশ করি p দিয়ে। p সমান হচ্ছে m v। এখন তোমার প্রশ্ন আসতে পারে যে যেহেতু ইংরেজিতে মোমেন্টাম, সেই ক্ষেত্রে আমরা ভরবেগকে m দ্বারা প্রকাশ করছি না কেন? সেটা সিম্পল, কারণ হচ্ছে আমার মাস বা ভরের যেই আইকন বা সিম্বল সেটা হচ্ছে m। তো আমি যদি এটাকেও m দিই তাহলে কিন্তু এখানে কনফিউশন সৃষ্টি হওয়ার সুযোগ আছে। এমনকি আমি যদি বড় হাতের m ও দেই, সেটা কিন্তু ফিজিক্সের যেই টিপিক্যাল রুলস, মানে নামকরণের রুলস, সেটা কিন্তু ব্রেক করবে। এইজন্য হচ্ছে আমরা এখানে তোমার কি করে ইউজ করি? পি ইউজ করি। এখন আমাদের এটার একক এবং মাত্রা বের করতে হবে। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। তো এখন দেখো ভরের একক কি? যদি একক বের করতে চাই আমি, ভরের একক হচ্ছে কি কেজি, আর ব্যাগের একক কি মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের একক হলো কেজি মিটার পার সেকেন্ড। আর যদি মাত্রা বের করি বা ডাইমেনশন, মাত্রা একক হচ্ছে কি তোমার ইউনিট, আর মাত্রা হচ্ছে ডাইমেনশন। তো ডাইমেনশনের ক্ষেত্রে আমরা জানি কি ভরের জন্য আমার ডাইমেনশন আসে হচ্ছে এম, একটা থার্ড ব্র্যাকেট থাকবে এখানে। আমার দৈর্ঘ্য যদি হয় বা মিটার যদি হয় বা এল, অর্থাৎ এক্স যদি হয়, দৈর্ঘ্য যদি হয়, সেটার ক্ষেত্রে আমার মাত্রা হয় এল। আর সময়ের জন্য হয় টি, টাইম থেকে টি ইনভার্স 1। তাহলে আমার মাত্রা হচ্ছে এমএলটি ইনভার্স 1। তাহলে এই জিনিসগুলো আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আমরা একটা ম্যাথ সলভ করি এখন। তাহলে আমাদের কনসেপ্টটা আরো গাঢ় হবে ইনশাআল্লাহ। তুমি একটা টেনিস বল এত বেগে দেয়ালে ছুঁড়ে মারছো। তার মানে হচ্ছে একটা দেয়াল আছে ধরে নাও। ওকে, এটা হচ্ছে মনে করো তোমার দেয়াল। আমরা এটাকে গোলাপি কালার দিলাম। এটা হচ্ছে তোমার দেয়াল। এই দেয়ালে তুমি কি করছো? একটা এরকম টেনিস বল আছে, যে টেনিস বলের ব্যাগ দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড। তুমি এদিকে ছুঁড়ে মারছো। তার মানে এটা এদিকে অ্যাটাক করবে। এদিকে হচ্ছে এভাবে
কি করবে? টাচ করবে। দেয়ালকে টাচ করবে এবং সে একটা ডেফিনিটলি একটা বিপরীতমুখী বিপরীতমুখী বেগপ্রাপ্ত হয়ে যাত্রা শুরু করবে। ঠিক আছে? এবং তারা তোমাকে বলে দিছে সেটা একই দ্রুতি। অর্থাৎ সেটাও এটাকে যদি v ধরি সেটাও 10 মিটার পার সেকেন্ড। তবে এখানে দেখো এখানে দ্রুতি বলছে কিন্তু একই বেগ বলেনি। কারণ হচ্ছে কি ২ টার কিন্তু দিক ভিন্ন। একটা যাচ্ছিল বাম দিকে বা যেটাকে আমরা নেগেটিভ এক্স অ্যাক্সিস ধরতে পারি। আরেকটা যাচ্ছিল ডান দিকে অর্থাৎ যেটাকে আমরা পজিটিভ এক্স অ্যাক্সিস ধরতে পারি। তো এখন আমরা ফিজিক্সে জেনারেলি এরকম সাইন মানে দিক ভিন্ন বোঝাতে কি ইউজ করি? আমাদের ডিরেকশন ডিফারেন্ট এটা বোঝাতে আমরা ইউজ করি হচ্ছে একটা নেগেটিভ সাইন। সো আমরা এই v এর সাথে একটা নেগেটিভ সাইন ইউজ করতে পারি। ঠিক আছে? তাহলে বলটার ভর যদি ১০০ গ্রাম হয়, অর্থাৎ m হচ্ছে তোমার ১০০ গ্রাম, তাহলে ভরবেগের পরিবর্তন কত? তো এখানে তোমার তুমি চাইলে এই u এর সাথে মাইনাস নিতে পারতা। কোনো প্রবলেম নাই। u এর সাথে মাইনাস নিলে কোনো প্রবলেম নাই। ঠিক আছে? এই মাইনাস চিহ্নটা বুঝাবে কি? আচ্ছা আমরা সলভ করলে বুঝবো। তাইলে আমরা ক্লিয়ার হবো আরকি জিনিসটা, হ্যাঁ? ওকে। তাহলে আমাদের ভরবেগ, আদি ভরবেগ, ইনিশিয়াল মোমেন্টাম, আদি ভরবেগ বা ইনিশিয়াল মোমেন্টাম P1 সমান হচ্ছে mu। এখানে m হচ্ছে আমার 0.100 কেজি আর u হচ্ছে এখানে আমার 10 মিটার পার সেকেন্ড। তো আই থিংক এটা হবে 1। এটা হ্যাঁ, এটা 1 হওয়ার কথা। স্টিল কনফিউশন এভয়েড করার জন্য আমরা ইয়ে করি হ্যাঁ 1। তাহলে এটা হচ্ছে 1 দেন এটার ইউনিট হবে। ইউনিটটা খুব সাবধানে ইয়ে করতে হবে তোমাদেরকে ডিফাইন করতে হবে। 1 কেজি মিটার পার সেকেন্ড। দেন হচ্ছে তোমার ফাইনাল মোমেন্টাম। ঠিক আছে? আমরা এখান থেকে এখানে চলে আসি। ফাইনাল মোমেন্টাম P2 হবে mv। এখানে m হচ্ছে 0.100 আর v হচ্ছে -10। তাহলে এটা হবে -1 তোমার কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে? এখান থেকে আমরা ভরবেগের পরিবর্তন বের করতে পারি ইনশাআল্লাহ। তাহলে ডেল্টা পি সমান হবে P2 মাইনাস P1 সমান হচ্ছে P2 হচ্ছে -1 আর P1 হচ্ছে 1। তাহলে -2 কেজি মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে তোমার আনসার। হ্যাঁ? এখন এই আনসারে একটা জিনিস বোঝার আছে। এই আনসারে একটা জিনিস বোঝার আছে। ওকে। এখানে দেখো -2 বলতে কি বোঝাচ্ছে বলো তো? -2 বলতে বোঝাচ্ছে আমরা যেই ব্যাগটাকে মাইনাস ধরছিলাম এইদিকে ভরবেগের পরিবর্তন হচ্ছে। ঠিক আছে? এটা কিন্তু তোমাকে আ খ নম্বরে অনুধাবনমূলক প্রশ্ন করতে পারে বা ঘ নম্বরেও জিজ্ঞেস করতে পারে। গ তে তোমাকে এই ম্যাথটা সলভ করতে দিল। আর ঘ তে জিজ্ঞেস করল যে এখানে মাইনাস দিয়ে তোমার কি বোঝাচ্ছে? এটা মাইনাস কেন আসছে? আ তুমি যদি এটা পজিটিভ হয়, যদি প্লাস হয় এটা কিন্তু পজিটিভ আসতে পারত। তুমি যদি ইউ কে মাইনাস ধরো তাহলে কিন্তু এটা পজিটিভ আসবে। ঠিক আছে? এবং ওইটাও কারেক্ট আনসার। তো ওই ক্ষেত্রে তোমার হচ্ছে আ এখানে মানে মিনিংটা কি? মিনিংটা হচ্ছে যে মাইনাস আমাদের হচ্ছে এই ভরবেগের পরিবর্তনটা মাইনাসের দিকে হচ্ছে। as simple as that ঠিক আছে? এটা খ নম্বরে আসতে পারে। দেন আমরা পরের প্রবলেমে যাই। আচ্ছা। এখন নিউটনের ২য় সূত্র এই জিনিসটা অনেক বেশি আসলে আমাদের বাংলাদেশে যখন ফিজিক্স পড়ায় মানুষ, অনেক বেশি মিসলিড করে মানুষকে। কারণ আমাদের মানে মানুষের ধারণা হয়ে গেছে কি আ নিউটনের ২য় সূত্র হচ্ছে কি F equals ma। আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা যদি আগে কোথাও ফিজিক্স পড়ে থাকো, তোমাদেরকেও এই জিনিসটা শিখাইছে যে নিউটনের ২য় সূত্র কি? গতির ২য় সূত্র কি? F equals ma। বাট এটা কিন্তু ২য় সূত্র না। এটা হচ্ছে a derivation from the second law of Newton's second law। ঠিক আছে? এটা হচ্ছে একটা derivation। এটা কিন্তু কোনো সূত্র না। এটা কোনো ফর্মুলা না। derivation এবং ফর্মুলার মধ্যে অনেক ডিফারেন্স আছে। আচ্ছা, এখন এখানে কি বলছে দেখো, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। তার মানে ভরবেগের পরিবর্তন আমাকে চিন্তা করতে হবে। তাহলে আমরা একটা বস্তুর কথা চিন্তা করি। একটা বস্তু ফার্স্টে এটা মনে করো এর ভর m। ঠিক আছে? তার ইনিশিয়াল স্পিড ছিল u।
বা ইনিশিয়াল ব্যাক বা ইনিশিয়াল ভেলোসিটি ছিল u। দেন কিছুক্ষণ পর মনে করো যে t সময় পর, ঠিক আছে? আ একই বস্তুর বেগ হইছে v। তাহলে তার ভরবেগের পরিবর্তনের হার কি হবে? mv মাইনাস mu ডিভাইডেড বাই t। যেহেতু হার বলছে এইজন্য হচ্ছে আমরা আমাদেরকে ইউনিট টাইমে কতটুকু ভরবেগের পরিবর্তন হচ্ছে সেটা বের করতেছে। তারপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে সমানুপাতিক F। এবং যেদিকে বল প্রয়োগ করা হইছে, ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটছে। একটু আগে যেটা বলছিলাম। ঠিক আছে? তার মানে হচ্ছে F এর সাইন আর mv মাইনাস mu ডিভাইডেড বাই t এর সাইন সেইম হবে। ঠিক আছে? ওকে। তাহলে আমরা এদিকে একটা ভেক্টর সাইন দিয়ে দিই। ঠিক আছে? এখন তুমি এখান থেকে কি করতে পারো? m বাই t কমন নাও। এখানে থাকে v মাইনাস u সমানুপাতিক F। আচ্ছা, এখন দেখো m যদি কমনে আনো v মাইনাস u ডিভাইডেড বাই t ইকুয়ালস তুমি kt লিখতে পারো, kf লিখতে পারো। এই k টা কি? সমানুপাতিক ধ্রুবক। ঠিক আছে? বা প্রপোর্শনাল কনস্ট্যান্ট। ঠিক আছে? তাহলে এর পরের লাইনে দেখো কি লেখা যায়। এই v মাইনাস u মানে শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই সময়, এটা মানে কি? ত্বরণ। তাহলে এটা হবে কি ma ইকুয়ালস kf। তো আমরা চাইলে এই k এর মান 1 ধরতে পারি। k ইকুয়ালস 1 হলে সমানুপাতিক ধ্রুবক জেনারেলি এটাকে 1 ধরা হয়। তাহলে তোমার কি হবে? দেখো ma ইকুয়ালস f। তার মানে আমাদের অরিজিনাল সূত্র হচ্ছে এইটা। এই যে এইটা। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের নিউটনের সেকেন্ড ল। ঠিক আছে? আরো ভালো করে বললে এইটা। আর এটা হচ্ছে কি তার ডেরাইভেশন। ঠিক আছে? তো নিউটনের দ্বিতীয় সূত্র যদি আসে কোথাও, যদি তোমাকে অনুধাবনমূলক প্রশ্ন করে তাহলে তুমি চেষ্টা করবা এই ডেরাইভেশনটা একটু লিখে ফেলতে। ঠিক আছে? বা অন্তত এই লাইনটা যাতে তুমি লিখতে পারো এই যে m/t ইনটু v মাইনাস u সমানুপাতিক f। এটা যাতে তুমি লিখতে পারো তাহলে কিন্তু তুমি এখানে মার্কস পাবা ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে একটা ছোট্ট ম্যাথ দিছে। ৫ কেজি ভরের একটি বস্তু স্থির বস্তুর উপর এত নিউটন বল এত সেকেন্ড পর্যন্ত প্রয়োগ করছে। ত্বরণ কত? তাহলে আমাদের যেকোনো ম্যাথ সলভ করতে হলে ১ম এ আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে কি, কি দেওয়া আছে। আমাদেরকে m দেওয়া আছে ৫ কেজি। আমাদের ফোর্স দেওয়া আছে F 100 নিউটন। আমাদের টাইম দেওয়া আছে 10 সেকেন্ড। তাহলে ১ম এই বলছে আমাকে ত্বরণ বের করতে। তো ত্বরণ আমরা কি জানি? F ইকুয়ালস ma নিউটনের দ্বিতীয় সূত্রের প্রতিপাদন বা হচ্ছে ডেরাইভেশন থেকে আমরা পেয়েছি। তাহলে এখান থেকে আমাকে বের করতে হবে কি? A। তাহলে A হবে কি? F বাই m। F কত এখানে? 100 নিউটন। m হচ্ছে এখানে তোমার 5 কেজি। আচ্ছা। আরেকটা জিনিস আমরা মাথায় রাখবো যে বলের একক হচ্ছে নিউটন। ঠিক আছে? বলের একক হচ্ছে নিউটন। আর মাত্রা কি? আমরা এটা একটু পরে দেখব। আ তো এখানে আসবে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেন হচ্ছে বি নম্বর। বি নম্বরে বলছে 10 সেকেন্ড পরে বেগ কত? আর সি নম্বরে 20 সেকেন্ড পরে বেগ কত? ২ টাই সেম কোয়েশ্চেন, আমরা একটা সলভ করব। 10 সেকেন্ড পরে বেগ কত আমরা এটা দেখি। তো আমাদের আদি বেগ কত? 0। u ইকুয়ালস আদি বেগ ইকুয়ালস 0। আমাদের টাইম হচ্ছে 10 সেকেন্ড। ঠিক আছে? আমাদের ত্বরণ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তো আমরা কিন্তু সেকেন্ড স্কয়ার আমরা এখান থেকে খুব ইজিলি কিন্তু ১০ ১০ সেকেন্ড পর বা ২০ সেকেন্ড পর আমার বেগ কত হবে সেটা বের করতে পারবো ইনশাআল্লাহ। সেটা কিভাবে? আমরা জানি কি? আ আমাদের গতি অধ্যায় থেকে আমরা জানি v ইকুয়ালস u প্লাস at। u ইকুয়ালস 0 তাহলে a ইনটু t। তাহলে 200 মিটার পার সেকেন্ড। আচ্ছা। ডি নম্বরটা দেখি আমরা। 20 সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্ব কত? ঠিক আছে? তার মানে হচ্ছে আমাকে তাহলে 20 সেকেন্ড সময়ে আ যেহেতু এটা একটা সমত্বরণে যাচ্ছে সেহেতু আমাদেরকে ইউজ করতে হবে কি? s ইকুয়ালস ut প্লাস হাফ at স্কয়ার। এখানে u পোরশনটা 0 হয়ে যাবে। হাফ ইনটু a হচ্ছে এখানে আমাদের 20 মিটার পার সেকেন্ড স্কয়ার আর t হচ্ছে আমাদের 20 স্কয়ার। এর ভ্যালু আসে হচ্ছে 10 ইনটু 20 হোল স্কয়ার।
4000 মিটার। আচ্ছা, আর নম্বরটা হচ্ছে বেগ এবং অতিক্রান্ত দূরত্বের গ্রাফ আঁকতে বলছে। এটা হচ্ছে তোমাদের জন্য নিজে করো। নিজেরা করতে হবে এটা। ঠিক আছে? না পারলে প্যারা নাই। আমরা ইনশাআল্লাহ তোমরা যদি কমেন্টে জানাও, আমরা নেক্সট ফ্রি ক্লাসে আমরা এটা দেখাই দেব ইনশাআল্লাহ। ঠিক আছে? আপাতত নিজে চেষ্টা করতে হবে এটাকে। আমরা একটা হিন্টস দিই। এখানে হচ্ছে তোমাকে ৩ টা ৪ টা ৩ টা পয়েন্ট নিতে হবে। একটা হচ্ছে 0, একটা হচ্ছে 10 সেকেন্ড, একটা হচ্ছে 20 সেকেন্ড। এই ৩ টা পয়েন্ট নিয়ে তোমাকে হচ্ছে বেগ বনাম সময় এবং অতিক্রান্ত দূরত্ব বনাম সময়ের গ্রাফ আঁকতে হবে। ঠিক আছে? এখানে বলে নাই, বাট বেসিক্যালি আমাদের আঁকতে হবে বেগ বনাম সময় এবং অতিক্রান্ত দূরত্ব বনাম সময়ের গ্রাফ। ওকে। এখানে একটা সুন্দর ছোট্ট প্রবলেম দিছে। সেটা হচ্ছে স্থির অবস্থা থেকে শুরু করে 10 সেকেন্ডে একটি বস্তু ১০০ মিটার দূরত্ব অতিক্রম করছে এবং তাকে তোমাকে 20 নিউটন বল দেওয়া লাগছে। তাহলে বস্তুটির ভর কত? তাহলে আমাদেরকে বের করতে হবে কি? m equals what? আমাদের দেওয়া আছে t, আমাদের দেওয়া আছে s, আমাদের দেওয়া আছে f। ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে এখান থেকে m এর ভ্যালু বের করব। তার মানে বোঝা যাচ্ছে আমরা বেসিক্যালি f equals ma এই সূত্রটা ইউজ করতে হবে। আর a কে এবার ভাঙতে হবে। কারণ আমরা এখান থেকে a বের করতে পারবো? বের করতে পারবো। a বের করতে পারবো। কিভাবে? তাহলে তোমাকে আদি বেগ দেওয়া আছে u equals 0। তাহলে আমরা জানি কি a সমান v minus u divided by t, আরো ভালো করলে বলে del t। ঠিক আছে? আমরা আমাদের টেক্সট বইতে টি লিখছে, বাট টি দিয়ে তুমি যদি করো তাহলে তোমাকে যদি আমি কমপ্লেক্স প্রবলেম সলভ করতে দিই, মেক্সিমাম কেসে তুমি সলভ করতে প্যারা হবে। বাট আপাতত এগুলো করতে পারবো। আমরা নেক্সটে অনেক হায়ার লেভেলের ম্যাথমেটিক্স সলভ করবো রেজনিক হেলেডের বই থেকে, ফিজিক্স অলিম্পিয়াডের যেই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স আছে আমরা সেগুলো সলভ করবো ইনশাল্লাহ। তখন দেখবা যে ডেল টি কেন এখানে ইম্পর্টেন্ট। তাহলে এখানে ভি হচ্ছে আমার, আচ্ছা আমাকে ভি দেওয়া নাই। আচ্ছা, তাহলে আমার এই সূত্র ইউজ করলে হবে না। তাহলে আমাদেরকে ইউজ করতে হবে কি? ভি স্কোয়ার। ওকে, 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 ওকে। আচ্ছা, আমাদের গতির সূত্রগুলো আমরা একটু চিন্তা করি। কি, কি সূত্র আছে? একটা হচ্ছে s ইকুয়ালস হাফ at স্কয়ার প্লাস qt। তাহলে এটা দিয়ে সলভ করা যাবে, দেখছো? তাহলে এখানে হচ্ছে আমার s আছে, t আছে। আমি এখান থেকে a বের করব। তাহলে a সমান কি হবে? টুয়াইস s ডিভাইডেড বাই হচ্ছে তোমার t স্কয়ার। তাহলে 2 ইনটু s হচ্ছে এখানে 100 মিটার, t স্কয়ার হচ্ছে 10 স্কয়ার। এটার ভ্যালু আসে 200 ডিভাইডেড বাই 100, তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে? তাহলে আমার a পাইছি আমি। তাহলে f ইকুয়ালস ma, m ইকুয়ালস f বাই a। f হচ্ছে এখানে আমাদের 20 নিউটন ডিভাইডেড বাই a হচ্ছে এখানে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। সেখান থেকে আমরা পাচ্ছি 10 কেজি। আচ্ছা, তো এখন আমাদের মোটামুটি থিওরিটিক্যাল ক্লাসের আমরা শেষ পর্যায়ে আছি। আমরা একটা জিনিস শিখবো বলেছিলাম, সেটা হচ্ছে যে বল বা ফোর্সের ইউনিট এবং মাত্রা। ইউনিট বা একক এবং কি ডাইমেনশন বা মাত্রা। ইউনিট বা, তাহলে ফোর্স আসলে কি? F ইকুয়ালস কি এম এ। তাহলে এখানে এম এর একক কি? কেজি। আর ত্বরণের একক কি? অ্যাক্সিলারেশনের একক কি? মিটার সেকেন্ড ইনভার্স 2 বা মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এটাই হচ্ছে কি আমার বলের একক বা ইউনিট। আর যদি ডাইমেনশন বা মাত্রার কথা চিন্তা করি, ডাইমেনশন আগে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে নাও। কেজির জন্য বা ভরের জন্য তোমার মাত্রা কি? এম, ম্যাস থেকে এম। এম এর জন্য বা লেন্থের জন্য তোমার মাত্রা কি? ডাইমেনশন কি? এল। আর টাইমের জন্য হচ্ছে টি। তাহলে এম এন ইনভার্স 2। এটা মাস্ট মুখস্থ করতে হবে। কারণ তুমি যখনই তোমাকে মাত্রা এনালাইসিস করতে দিতে পারে। আমাদের সবসময় এই টাইপের কোয়েশ্চেন আসে বোর্ড পরীক্ষায় বা এডমিশন টেস্টে, যে তোমরা মাত্রা বিশ্লেষণ করবে, মাত্রা বের করো। এইজন্য হচ্ছে এফ এর মাত্রা বা ফোর্স এর মাত্রা মাস্ট
মুখস্থ থাকতে হবে। থাকতে ঠিক আছে? তো আজকে ইনশাআল্লাহ এই পর্যন্তই আমাদের লেকচার। ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই পরবর্তী লেকচারে তোমাদেরকে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করাবো, অঙ্ক সলভ করাবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।